ভাস্কর ক্রিয়েশনের নিবেদন। আজকের গল্প ভাস্করদের লেখা শেষ ট্রেনের সঙ্গী। সহযোগিতায় সুদীপ্ত ঘোষ ও দেবাশিস চক্রবর্তী। আজকের গল্পে রাজের চরিত্রে দেবাশিস চক্রবর্তী, রোহিণীর চরিত্রে শ্রেয়া বর্মন, রোহিণীর মায়ের চরিত্রে গায়ত্রী দে কর্মকার, রোহিণীর বাবার চরিত্রে সমীর মণ্ডল, রাজের মায়ের চরিত্রে বর্ণালী বৈরাগ্য, নিতাইদার চরিত্রে অশেষ ঘোষ, সুমিত ও অটোওয়ালার চরিত্রে সুদীপ্ত ঘোষ। এছাড়া রয়েছে তন্ময় রায়, সুস্মিতা ব্যাপারী ও অভিষেক সাউ। গল্পের কথক ভাস্কর দে, গল্পের সূচনায় আমি লাবণী দে। শুরু হচ্ছে আজকের গল্প শেষ ট্রেনের সঙ্গী। আমি তো তোকে প্রথমেই বারণ করেছিলাম, প্রেম করিস না, প্রেম মানুষকে মৃত্যু অবধি নিয়ে যায়। আমি এসব পছন্দ করতাম না, কিন্তু তুই তো আমার কথা শুনলি না মা। যাকগে, ওসব কথা বাদ দিয়ে খাবি। মা ওইসব নিয়ে আর ভাবিস না, যা হয়েছে ভুলে যা। জানি তোর খুব কষ্ট হচ্ছে, তাই বলছি একটু ভুলে থাকার চেষ্টা কর। মন খারাপ করে থাকিস না। নে খেয়ে নে, না হলে শরীর খারাপ করবে। সারা দিন একটুও কিচ্ছু খাসনি। আমি খাবো না, একটা দানাও আমার গলা থেকে নামবে না মা। এখন আমার কিছু ভালো লাগছে না, আমি আসছি। না খেয়ে কোথাও যাস না, খেয়ে যা। প্রিয়াঙ্কার বাড়ি যাচ্ছে, একটু পরেই চলে আসবো। দেখি ওর সাথে কথা বলে যদি মনটা একটু হালকা হয়। আমি কি যাব তোর সাথে? বললাম তো মা, আমি এক্ষুনি চলে আসবো। কিন্তু রোহিণী প্রিয়াঙ্কার বাড়ি না গিয়ে সে তাদের বাড়ির একটু কাছেই রেল লাইন রয়েছে, সেই রেল লাইন ধরেই হাঁটছিল। ও মনে মনে ভাবছিল, আমার সাথে কেন এরকম হলো? কত স্বপ্ন ছিল, সব নিমিষে শেষ হয়ে গেল। এতগুলো বছর ধরে শুধু মিথ্যের আশ্রয় নিয়ে বেঁচেছিলাম আমি। না, এই জীবন আমি রাখবো না। কি গো মা, আসছি। আজকে ফিরতে একটু লেট হবে। কেন রে? আসলে 5 দিনের ছুটি নিয়েছিলাম তো, অফিসের অনেক কাজ বাকি আছে। একটা বড় প্রজেক্টের কাজ চলছে, অনেক ফাইলের কাজ বাকি, সেই জন্য। বেশি রাত্রির হবে না, তুমি কিন্তু চিন্তা করো না। আচ্ছা, সাবধানে যাস। টিফিনটা সময় মতো খেয়ে নিস। হ্যাঁ ঠিক আছে। রাজ একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে। সে তার মাকে দেরিতে ফিরবে জানিয়ে অফিসে চলে যায় এবং অফিসে তার নিজের কাজে মন দেয়। সেই সময় তার অফিসের কলিগ অনিক তাকে জিজ্ঞেস করে, কিরে রাজ, 5 দিনের ছুটিতে কোথায় বেড়াতে গেছিলি? রাজ বলে, এই নিজের বাবা মার সাথে একটু দেশের বাড়ি গেছিলাম। অনিক জবাব দেয়, বাহ, ভালো করেছিস। মাঝে মাঝে এই ব্যস্ত একঘেয়েমি লাইফ থেকে বিরতি নেওয়া ভালো। রাজ বলে, হ্যাঁ গো ভাই। সেই মুহূর্তে নিতাইদাকে একজন ডেকে বলে, এ নিতাইদা, চাটা দেবে না নাকি আজকে? নিতাইদা বলে, এই তো সুমিতদা, দিচ্ছি দিচ্ছি। সুমিত রাজকে বলে, কি গো রাজদা, আজকে কাজের খুব প্রেসার মনে হচ্ছে। রাজ জবাব দেয়, 5 দিনের ছুটি নিয়েছিলাম তো, তাই আমার অনেক কাজ পেন্ডিংয়ে পড়ে আছে। আজকে সমস্ত প্রজেক্টের ফাইল সাবমিট করতে হবে, কারণ প্রজেক্টের ডেডলাইন খুবই কাছে। অত চাপ নিয়ে লাভ নেই। নিতাইদার হাতের 1 কাপ চা, তারপর দেখবে টেনশন ফ্রি। নিতাইদা, চা দাও, চা। টেনশন গায়েব করতে হবে। এরপর অফিসের ছুটির সময় বাড়ি ফেরার পথে শুভ্রা রাজকে ডেকে জিজ্ঞেস করে, কি গো রাজদা, আজকে বাড়ি যাবে না? আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। না গো শুভ্রা, আজকে বাড়ি যেতে অনেকটাই লেট হবে। এখনো অনেক কাজ বাকি, সমস্ত কাজ কমপ্লিট করেই বাড়ি যাব। আচ্ছা, আসছি তাহলে আমরা। এদিকে কাজ করতে করতে রাজের খেয়ালও নেই যে ঘড়ির কাঁটা গভীর রাতের দিকে এগোচ্ছে। সেই মুহূর্তে নিতাইদা এসে রাজকে জিজ্ঞেস করে, রাজদা, বাড়ি যাবে না? 11টা বাজতে চললো। তখন রাজ বলে, দেখেছো, কাজের চাপে খেয়ালই করিনি যে 11টা বাজলো। এরপরে বেরোলে তো শেষ ট্রেনটাও মনে হয় পাবো না। নিতাইদা বলে, হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, না হলে তো তোমাকে অফিসেই রাত কাটাতে হবে। নিতাইদা,
আসছি তাহলে। হ্যাঁ, সাবধানে যেও। এবার যথারীতি রাজ অফিস থেকে বেরিয়ে অফিসের সামনেই দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করছিল। এমনি শীতের রাত, তার উপরে কনকনে ঠান্ডা বাতাস। এত রাতে অটো পাওয়া যাবে কি না সে ভাবতে ভাবতে দূর থেকে একটি অটো আসতে দেখল। অটো যাবে নাকি স্টেশন? কিন্তু অটোটি না দাঁড়িয়ে সোজা বেরিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পরেই আবার একটি অটোকে আসতে দেখতে পায়। রাজ অটোটা থামানোর জন্য ডাক দেয়। ও অটো ভাই, যাবে নাকি স্টেশন? অটোওয়ালা বলে, দেখুন, একা শীতকাল, তার উপর রাত হয়ে গেছে। এমনি যা ভাড়া হয় সেটার থেকে 50 টাকা বেশি দেবেন। গেলে বলুন, নাহলে আমি চললাম। রাজ বলে, হ্যাঁ আমি রাজি আছি, আপনি চলুন, প্লিজ আমায় ট্রেনটা ধরিয়ে দেবেন। অটোতে বসে রাজ ঘড়ির দিকে তাকায়। দেখে ঘড়িতে রাত 11:30 বাজে। সে মনে মনে ভাবল, আজ মনে হয় 11:45 লাস্ট ট্রেনটা পাওয়া যাবে না, কি জানি কি হয়। যখন অটোটি স্টেশনে এসে পৌঁছালো তখন স্টেশন চত্বর পুরোই ফাঁকা। দু একটা দোকান ছিল, তাও বন্ধ। একটা ছোট্ট চায়ের দোকান, সেও বন্ধ করতে যাচ্ছে। সেই মুহূর্তে রাজ তাকে জিজ্ঞেস করলো, দাদা ভাই, 11:45 লাস্ট ট্রেনটা কি চলে গেছে? না দাদা, ট্রেনটা আসেনি, লেট করেছে। তখন রাজ প্ল্যাটফর্মের একদম শেষের দিকে গিয়ে দাঁড়ালো, কারণ শেষের দিকের কামরায় উঠলে রাজের বাড়ির পথটা অনেকটা কাছে হয়। বহু প্রতীক্ষার পর ট্রেন এলো। রাজ ট্রেনের শেষ কামরায় উঠল। ট্রেনের শেষ কামরাতে তেমন কেউ ছিল না, দু একজনই মাত্র প্যাসেঞ্জার ছিল। রাজ ট্রেনে ওঠার পর তার মাকে ফোন করলো। হ্যালো মা, ট্রেনে উঠেছি, ট্রেন লেট আছে, তুমি কিন্তু ঘুমিয়ে যেও, আমার যেতে একটু রাত হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু শোন, আজকে অমাবস্যার রাত, তার উপর শনিবার, একটু সাবধানে আসিস। মা, তুমি এই যুগের হয়ে এখনো এসব কথা বিশ্বাস করো? তোমাকে নিয়ে না আর পারি না, ফোনটা রাখো তো ব্যাং, ভাল লাগে না। তার মা কিছু বলার আগেই সে ফোন কেটে দেয়। রাজ যে কামরাতে ছিল সেই কামরায় যে দু একজন প্যাসেঞ্জার ছিল তারাও পরে স্টেশনে নেমে যায়। রাজ তখন সেই কামরাতে একা বসেছিল। সে মনে মনে ভাবল, সবাই তো নেমে পড়লো, এই বগিতে আমাকে এত রাত্রেবেলা একা একা এতটা দূর যেতে হবে। সারাদিনের অফিসের ক্লান্তির জন্য রাজের তন্দ্রা চলে আসে। হঠাৎ করে হালকা ঝাঁকুনিতে ট্রেনটি থেমে যায়। রাজ চোখ খুলে দেখল তার সামনের দিকের সিটে একটি মহিলা বসে আছে। তার মুখটি ওড়নাতে ঢাকা। সে যেন তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। যেখানে ট্রেনটি থেমেছিল সেখানে কোনো স্টেশন ছিল না, চারিদিকে অন্ধকার। রাজ তখন মনে মনে ভাবল, যতদূর সম্ভব ট্রেনটা তো কোথাও দাঁড়ায়নি, তবে এই মেয়েটা ট্রেনে কখন উঠলো? সেই মুহূর্তে ওই অচেনা মেয়েটি রাজের একটু কাছে এসে বলল, কেমন আছো তুমি রাজ? রাজ বলল, ঠিক চিনতে পারলাম না, কে বলুন তো আপনি? মেয়েটি বলল, ভুলে যাবে জানতাম, তবে এত তাড়াতাড়ি সেটা জানতাম না। আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? তখন রাজ বলে, আজব ব্যাপার তো, কে আপনি? তখন মেয়েটি জবাব দেয়, যার সাথে 5 বছর ধরে ভালোবাসার অভিনয় করে গেলে তাকে ভুলে গেলে? তবে তুমি ভুলে গেলেও আমি কোনো কিছু ভুলতে পারিনি। আমি আজও সেই স্মৃতিগুলোকে আঁকড়ে বেঁচে আছি রাজ। আমাদের সুন্দর মুহূর্তগুলোকে আমি ভুলে যেতে পারছি না রাজ। তোমার সাথে কথা বলতে না পারা, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো প্রতি মুহূর্তে আমাকে যন্ত্রণা দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে রাজ। আমি তো তোমাকে আজও ভুলতে পারছি না। রাজ বলে, রোহিণী তুমি? রোহিণী জবাব দিল, হ্যাঁ আমি রোহিণী। তাহলে চিনতে পারলে আমায়?
আরে তুমি এখনো অতীতকে মনে করে রেখেছো? রোহিণী বলল, বেঈমানকে মনে রাখবো না তা কি হয়? রাজ একটু রেগে বলে, তুমি আমাকে এসব বলার জন্যই এখানে এসেছো? তুমি তোমার নিজের পথ খুঁজে নাও, আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। তুমি কি সুন্দর বলে দিলে না স্বার্থপরের মতো। আমাকে ঠকিয়ে অন্যজনকে ভালোবেসে তুমি কি সুখী হতে পারবে? রাজ সব শোনার পর বলে উঠল, শোনো রোহিণী, আমার একটা কথা। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। সেই মুহূর্তে রাজের নজরে এলো রোহিণীর পা দুটো শূন্যে ভাসছে। রাজ মনে মনে ভাবল, এটা আমি কি দেখছি? আমি চোখের সামনে যা দেখছি এটা কি সত্য? একটা জীবন্ত মানুষের পা এরকম ভাবে শূন্যে ভাসতে পারে কি করে? তবে কি রোহিণী এই পৃথিবীতে নেই? রাজের শরীর দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। সে বুঝল এটা রোহিণী নয়, বরং রোহিণীর অশরীরী। ট্রেনটি তখনও দাঁড়িয়েছিল। সে প্রাণপণে ট্রেন থেকে লাফিয়ে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। কিছুটা যাওয়ার পর রোহিণীর সেই স্ত্রী মূর্তি তার সামনে এসে হাজির হলো। সেই স্ত্রী মূর্তির এক রূপ, সে রূপ ভয়ঙ্কর। তার মাথাটি গলা থেকে ঝুলছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসছে। তখন রাজ কি করবে ভেবে পায় না। তখন রোহিণী বলে, আমাকে ছেড়ে চলে আমি একা হয়ে যাব, আমার সাথে এসো। তখন রাজ পিছনের দিকে ছুটে পালাতে যায়। তখনই হঠাৎ পিছন থেকে একটি এক্সপ্রেস ট্রেন এসে রাজকে ধাক্কা মেরে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। তখন রোহিণী একটা ভয়ঙ্কর অট্টহাস্যে ফেটে পড়ে। রোহিণী বলে, আমি চাইনি আমাদের সম্পর্কের পরিণতি এরকম হোক, কিন্তু যা হলো রাজ, তার জন্য তুমি দায়ী, শুধুমাত্র তুমি। আমি আজ তোমাকে নিজের করে পেলাম, এতদিন পর আমার মুক্তি। এরপর থেকে কখনো গভীর রাতে যদি ওই জায়গায় ট্রেন দাঁড়িয়ে যায়, তাহলে ট্রেনের প্যাসেঞ্জাররা রাজ ও রোহিণীকে দেখতে পায়। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।